আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমরা উমাইয়া রাজবংশের যে প্রতিষ্ঠা, সেই উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। দেখো, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর ইসলামী সাম্রাজ্যের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি শাম অঞ্চলের গভর্নর ছিলেন, খলিফার পদে অধিষ্ঠ হন। মুয়াবিয়ার নেতৃত্বে শাম অঞ্চল থেকে ইসলামী সাম্রাজ্যের ক্ষমতা কেন্দ্রিত হয়, রাজবংশের প্রতিষ্ঠা হয়। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান 661 খ্রিস্টাব্দে খলিফা হন। তিনি খলিফার পদকে ঐতিহ্যবাহী ও বংশগত ভিত্তিতে নিয়ন্ত্রিত করার চেষ্টা করেন, যা ইসলামী রাজনীতির নতুন একটি ধারা। মুয়াবিয়া প্রথম উমাইয়া খলিফা হিসেবে সুপরিচিত হন এবং এভাবেই উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা হয়। অর্থাৎ আমরা কিন্তু এই যে খলিফার যে আমল, সেই খোলাফায়ে রাশিদিনের আমলে আমরা কিন্তু দেখতেছিলাম যে গণতান্ত্রিক উপায়ে কিন্তু খলিফা নির্বাচিত হচ্ছিলেন। বাট এই যে মুয়াবিয়াই তিনি হচ্ছে সর্বপ্রথম বংশগত যে খলিফা নির্বাচনের পদ্ধতি, সেটা কিন্তু উনি গ্রহণ করেন। অর্থাৎ এই যে মুয়াবিয়া মারা যাওয়ার পর ওনার ছেলে, আবার ওনার ছেলে মারা যাওয়ার পর ওনার ছেলে, এইভাবে হচ্ছে বিভিন্নভাবে বংশ পরম্পরায় যে খলিফা নির্বাচন, সেই খলিফা নির্বাচনের পদ্ধতি শুরু হয়। ওকে, তারপরে যদি আমরা যাই যে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো কেমন ছিল, দেখো উমাইয়ারা রাজধানী হিসেবে দামেস্ক নির্বাচন করেন। দামেস্ক হচ্ছে কোথায়? সিরিয়াতে। তারা কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন এবং প্রাদেশিক গভর্নরদের উপর নিয়ন্ত্রণ জোরদার করেন। উমাইয়া খলিফারা বংশগতভাবে প্রজাদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের নীতি চালু করেন। উমাইয়া রাজবংশের প্রভাব ইসলামী সাম্রাজ্য বৃহৎ আকার ধারণ করে, যেমন মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, স্পেন। প্রশাসন কেমন কি ছিল দেখো, আর্থিক অব্যবস্থা ও সামরিক শক্তি সুসংগঠিত হয়। রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্রীকরণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী প্রভাব তৈরি হয়। খলিফা মুয়াবিয়ার তোমার পরিচয় যদি আমরা দেখি, যে পুরো নাম ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। ওনার বংশ ছিল উমাইয়া বংশের সদস্য। তিনি আবু সুফিয়ান ইবনে হারবের পুত্র, যিনি মক্কার একটি প্রভাবশালী কুরাইশ নেতা ছিলেন। জন্ম ও প্রাথমিক জীবন প্রায় 601 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন মক্কাতে। প্রাথমিকভাবে তিনি মক্কায় ছিলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। মুয়াবিয়া শাসন ব্যবস্থা কেমন ছিল? খলিফা হিসাবে দেখো, খলিফা পদ গ্রহণ করার পর আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর 661 খ্রিস্টাব্দে তিনি খলিফা হন এবং মুসলিম ইতিহাসে তিনি প্রথম উমাইয়া বংশের খলিফা নির্বাচিত হন। তিনি হচ্ছে বংশগত শাসন প্রতিষ্ঠা করেন এবং কেন্দ্রীয় শাসনের রাজধানী হিসেবে দামেস্ককে নির্বাচন করেন। প্রাদেশিক গভর্নরদের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন। সামরিক ও প্রশাসনিক নীতি ইসলামিক সাম্রাজ্যকে সম্প্রসারণ করেন, বিশেষ করে বাইজেন্টাইন ও পারস্য সীমান্তে। শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে সামরিক অভিযান চালান। শাসন কাঠামোতে প্রশাসনিক দক্ষতা প্রয়োগ করেন, যেমন কর ব্যবস্থা ও শাসন ব্যবস্থা সংহতি। রাজনৈতিক স্থিতিশীলতা মুসলিম বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিরোধিতা, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক বা অন্যান্য বিদ্রোহীদের দমন করেন। এই সময় উমাইয়া রাজবংশের শক্তি প্রতিষ্ঠা হয়। ধর্মীয় দিক কেমন ছিল দেখো, ইসলামিক আইন ও রীতিনীতির প্রতি মনোযোগী হন, তবে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে প্রায়শই রাজনৈতিক স্বার্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ছিল। এরপর দেখো আছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, পুরো নাম হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, মুয়াবিয়ার পুত্র এবং উমাইয়া খলিফা। অর্থাৎ মুয়াবিয়া মারা যাওয়ার পরে ওনার পুত্র ক্ষমতায় আসে এবং খলিফা নির্বাচন হন। 680 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পরে তিনি খলিফা হন। ওনার শাসনকাল বৈশিষ্ট্য ছিল 680 থেকে 693 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা ছিলেন। তার শাসনকালকে ইসলামের ইতিহাসে বিতর্কিত মনে করা হয়। রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী ছিলেন, কিন্তু শিয়াদের দৃষ্টিতে তার শাসন অত্যাচারমূলক ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার পুরো নাম ছিল হুসাইন ইবনে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর পুত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন উনি। ধর্মীয় নৈতিক গুরুত্ব ছিল, যেমন ইসলামের নেই সত্য সঠিক কায়েমের প্রতীক তিনি ছিলেন। উমাইয়া শাসনের অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছেন। তো আমাদের একটা বিখ্যাত যুদ্ধ ইসলামের হচ্ছে কারবালার যুদ্ধ হয়, সেটা হচ্ছে 680 খ্রিস্টাব্দে। এই যে ইয়াজিদ খলিফা হওয়ার পর ইসলামী নেতাদের আনুগত্য দাবি করেন। ইমাম হুসেন নেই ও ইসলামের আদর্শ বজায় রাখতে ইয়াজিদের শাসনের আনুগত্য স্বীকার করেননি। তাহলে দুইজনের মধ্যে যুদ্ধ হবে, দ্বন্দ্ব আছে।
তাই হুসাইন মক্কা থেকে কারবালায় যাত্রা করেন। তো যুদ্ধের ঘটনা কি ছিল? স্থান ছিল কারবালা, বর্তমান হচ্ছে ইরাকে অবস্থিত। এটা সময় হচ্ছে 10 মহরম 680 খ্রিস্টাব্দ। ইয়াজিদের সেনারা হুসেন ও তার পরিবার সহযোদ্ধাদের ঘিরে ফেলে। হুসেন এবং তার 72 জন সাহাবী সৈনিক শহীদ হন। নারী ও শিশুদের প্রতি বর্বর আচরণ করা হয়। এই যুদ্ধের ফলাফল ছিল ইসলামিক ইতিহাসে কারবালা প্রতীকী যুদ্ধ হিসেবে গণ্য হয়। হুসেনের আত্মত্যাগ, সত্য নেই ও ইমানের জন্য লড়াইয়ের প্রতীক। শিয়াদের জন্য এটি একটি গভীর ধর্মীয় স্মৃতি এবং আশুরার দিন পালন করা হয়। তো যারা শিয়া সম্প্রদায় আছে, এই শিয়া সম্প্রদায় কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসেনের নাম শুনছো তোমরা অনেকে। তো ইমাম হাসান এবং ইমাম হুসেনকে কিন্তু তোমার ভালো মানুষ ভাবতো, এবং তারা কিন্তু যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মানতো শিয়ারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তোমার হচ্ছে পুত্র ছিল হাসান হুসেন, তো তাদের কিন্তু একটা ধর্মীয় ভাবে কিন্তু একটা আঘাত লাগে শিয়াদের, যার ফলে এই শিয়াদের সাথে এই যে গভর্নর ওনার কিন্তু একটা দ্বন্দ্ব আছে, ইয়াজিদ। ঠিক আছে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার। ওকে, তারপরে আমরা যে গভর্নরটা দেখবো সেটা হচ্ছে মালিক ইবনে মারওয়ান। তিনি হচ্ছে উমাইয়া খলিফা, 671 থেকে 695 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওনার রাজত্বকাল ছিল প্রায় 24 বছর। উমাইয়া খলিফার মধ্যে দীর্ঘতম শাসনগুলোর মধ্যে এটা ছিল একটা। ওনার রাজধানী ছিল দামেস্ক, এবং উনি কেন্দ্রীয় শাসন শক্তিশালী করেন, যেমন প্রাদেশিক গভর্নরদের ক্ষমতা সীমিত করে কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করেন, এবং শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় বর্ণালী ও নিয়ম নীতি প্রয়োগ করেন। তার অর্থনৈতিক কিছু সংস্কার ছিল, যেমন এই যে স্বর্ণ ও রুপির কয়েন প্রবর্তন করেন, ইসলামী নগদ অর্থনীতি সুসংহত করার জন্য নিজস্ব কয়েন চালু করেন। পূর্বে বাইজেন্টাইন ও পারস্য কয়েন ব্যবহার করা হতো, তার কয়েনগুলোতে ইসলামিক লেখা ও প্রতীক ব্যবহার করা হতো। অর্থাৎ তার যে কয়েন, তার যে আবিষ্কৃত কয়েন, সে আবিষ্কৃত কয়েনের মধ্যে ইসলামিক প্রতীক এবং আরবি হরফে লেখা থাকতো। তার কয়েন বের করার আগে কিন্তু তেমন কোনো কয়েন ছিল না ইসলামে। তখন কিন্তু যে বাইজেন্টাইন এবং পারস্যের যে কয়েনগুলো ছিল, এইগুলো দিয়ে কিন্তু তারা কেনা বেচা করতো বা তারা হচ্ছে জীবনযাপন করতো। ট্যাক্স ও কর ব্যবস্থার মতো করেন জমি কর, ব্যবসা কর, আনুগত্য কর, জিজিয়া ব্যবস্থাকে সুশৃঙ্খল করেন। তারপর প্রশাসনিক কাজকর্মে আরবি ভাষা বাধ্যতামূলক করা হয়। পূর্বে বাইজেন্টাইন ভাষা অর্থাৎ গ্রিক এবং ফার্সি ভাষা ব্যবহার করা হতো। এই সংস্কার উমাইয়া সাম্রাজ্যে আরবি ভাষার আধিপত্য স্থাপন করেন এবং ইসলামী পরিচয়ে প্রতিষ্ঠার উদ্যোগী হন। কুবা মসজিদ ও আল আকসা মসজিদের সংস্কার ও নির্মাণ করেন, বিশেষ করে দামেস্কের রক মসজিদ, ডোম অফ দ্য রক নির্মাণ, যা ইসলামের প্রধান প্রতীক। ধর্মীয় ও রাজনৈতিক শক্তি একত্রিত করার চেষ্টা করেন। সামরিক নীতির মধ্যে সামরিক বাহিনীকে সুসংগঠিত ও সীমান্ত অঞ্চলে শক্তিশালী রাখেন। বাইজেন্টাইন ও পারস্য সীমান্তে অভিযান চালিয়ে সাম্রাজ্য রক্ষা করেন। তারপর হচ্ছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, উনি হচ্ছে খুবই বিখ্যাত একজন ব্যক্তি উমাইয়া খলিফাদের মধ্যে, এবং তার ক্ষমতা ছিল 705 থেকে 715 খ্রিস্টাব্দ। তো উনি হচ্ছে আব্দুল মালিকের পুত্র ছিল, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তার শাসনকাল উমাইয়া খিলাফার ইতিহাসে সাম্রাজ্য সম্প্রসারণের শীর্ষ সময় হিসেবে পরিচিত। পশ্চিম উত্তর আফ্রিকা তিনি সম্প্রসারণ করেন, মরক্কো পর্যন্ত ইসলামের সম্প্রসারণ করেন। উত্তর আফ্রিকায় বাইজেন্টাইন প্রভাব কমিয়ে দেওয়া হয়, এবং ইবেরিয়া উপদ্বীপ মানে স্পেন যেটাকে বলে, তো তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন, যেটাকে আমরা বলতাম তখন আল আন্দালুস ছিল স্পেন একটা জায়গা, এই আল আন্দালুস জয় করেন। এই সময় মুসলিম শাসন স্পেনের বৃহত্তম অংশে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তার শাসনামলে, এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে উমাইয়া খিলাফতের যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ উত্তর আফ্রিকা থেকে শুরু করে একদম তোমার ইউরোপের স্পেন পর্যন্ত কিন্তু চলে যায়। জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেন পর্যন্ত চলে যায়। পারস্য মধ্য এশিয়ার মধ্যে সাসানিয়ান সাম্রাজ্য থেকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশে ইসলামের শাসন তিনি সম্প্রসারণ করেন। পারস্য অঞ্চলে সুসংহত প্রশাসনিক নিয়ন্ত্রণ তিনি করেন। বাইজেন্টাইন সাম্রাজ্য সীমান্ত সিরিয়া, ফিলিস্তিন, মেসোপটেমিয়া ও আর্মেনিয়া অভিযান করেন। বাইজেন্টাইনের শক্তিশালী নগর ও দুর্গ দখল করেন। তার প্রধান সেনাপতি ছিল খালিদ ইবনে আলওয়াহ, তারিক ইবনে জিয়াদ। সীমান্ত অঞ্চলে শক্তিশালী কৌশল এবং স্থায়ী সেনা স্থাপন করেন। তিনি বিজিত অঞ্চলগুলোতে ইসলামী প্রশাসন ও কর ব্যবস্থা প্রবর্তন করেন। স্থানীয় শাসক ও জনগণের সঙ্গে সমঝোতা করে শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করেন। একটু সময় লাগবে, 5 মিনিট লাগবে। তার হচ্ছে সাম্রাজ্যিক যে বিচার দেখো, এই ওয়ালিদের শাসনকালে উমাইয়া খিলাফার ভূখণ্ডে সর্বোচ্চ সম্প্রসারণ পৌঁছায়। অর্থনীতি, সংস্কৃতি ও ধর্মীয় প্রভাবও বিস্তৃত হয়।
ধর্মীয় স্থাপত্য সংস্কার হয়। ইসলামিক স্থাপত্যে বড় বড় প্রকল্পের জন্য পরিচিত, যেমন দামেস্কের গ্র্যান্ড জামে মসজিদ তিনি সম্প্রসারণ করেন। ধর্মীয় শিক্ষা ইসলাম প্রচারের জন্য তিনি চেষ্টা করেন। এরপর হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ 701 থেকে 705 পর্যন্ত ক্ষমতা ছিল। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান নাতি ছিল, শাসনের ক্ষেত্রে ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিল উনি। ওনার ক্ষমতা লাভ 701 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হন এই সালে। তার শাসনকাল তুলনামূলকভাবে ছোট হলেও ইসলাম ইতিহাসে নেই ও সংস্কারের জন্য বিশেষভাবে স্মরণীয়। তো তিনি নেই ও ধর্মনিষ্ঠ প্রশাসন ছিলেন এবং তার যে কর ও আর্থিক নীতি সেটা ছিল, এবং জিজিয়া কর হিসেবে মুসলিমদের নেই সঙ্গতভাবে ধার্য করা হয়। সাম্রাজ্যের আয়ু ব্যয় স্বচ্ছ নেই পরায়ণ হয়। প্রশাসনিক সংস্কার আছে, প্রদেশের গভর্নরদের নিয়ন্ত্রণ ও যথাযথ কার্য সম্পাদন, স্থানীয় প্রশাসনের জনগণের সঙ্গে পরামর্শ করে প্রশাসনের কাজকর্ম করতেন। সামরিক নীতি সামরিক অভিযানের ন্যায্যতা ও সীমাবদ্ধতা সীমান্তে শান্তি বজায় রাখার জন্য কৌশলগত পদক্ষেপ। অর্থাৎ এই যে তুমি একটু খেয়াল করে দেখবা যে ভালো ভালো যত তোমার খলিফারা আছে তারা কিন্তু সবাই সেম কাজ করছে। হ্যাঁ, যে নেই নীতি প্রতিষ্ঠা করছে, শান্তি প্রতিষ্ঠা করছে, সেনাবাহিনী পুনর্গঠন করছে, সেনাবাহিনী রিফর্ম করছে, তারপর হচ্ছে সেনা ছাউনি স্থাপন করছে, খাল খনন করছে, কুয়া খনন করছে, রাস্তাঘাট নির্মাণ করছে, ডাক ব্যবস্থার উন্নয়ন করছে। এগুলো তুমি মোটামুটি যেই শাসকই আসুক পরীক্ষায় তুমি যদি সেম এইগুলাই লিখে দাও তাহলে কোনো সমস্যা নাই, কি ঠিক আছে? কারণ ওরা সবাই এগুলাই করছে, এগুলাই উন্নয়ন করছে। ওকে, তো ওনার সংস্কারমূলক এই যে ধর্মীয় সংস্কারে আছে, ধর্মীয় সংস্কারে দেখবা যে অনেকে মসজিদ স্থাপন করবে, মসজিদ এগুলো স্থাপন করবে। তারপর হচ্ছে জিজিয়া কর তিনি হচ্ছে কিছু শিথিল করবে মুসলিমদের, যাতে মানে অমুসলিমদের যেন ক্ষতি না হয়। ঠিক আছে, এইগুলাই সব কাজ। সামাজিক নীতি ছিল দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতি থাকতো। স্থানীয় জনগণের উপর প্রশাসনিক নির্যাতন কমাইছে। তারপর হচ্ছে দেখো কর ব্যবস্থা ন্যায্যতা ছিল, সরকারি রাজস্ব স্বচ্ছভাবে পরিচালনা হইতো। উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ আমরা এখন দেখলাম। ওকে, তারপর দেখো উমাইয়া খিলাফতের পতনের প্রধান কারণ কি? দেখো রাজনৈতিক কারণ আছে, বংশানুক্রমিক খলিফা নির্বাচন। এই খলিফার পদ প্রায়শই বংশগতভাবে হতো, যা ইসলামের প্রাথমিক খিলাফার নীতির সঙ্গে বৈপরীত্যপূর্ণ। অর্থাৎ বংশ পরম্পরায় যখন কোনো শাসন ব্যবস্থা আসবে তখন একজন রাজা যদি অনেক বেশি শক্তিশালী হয়, তার ছেলে যে অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি সাহসী হবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এরকম যখন বংশ পরম্পরার পর একজনের পরে একজন, একজনের পরে একজন, ছেলের পরে তার ছেলে, তার ছেলের পরে তার ছেলে যখন রাজা হয়, তা এক সময় গিয়ে দেখা যায় যে পরবর্তী যে শাসকরা থাকে, অর্থাৎ 4 জন 5 জন, সর্বোচ্চ 3-4 জন শক্তিশালী থাকে। তার পরবর্তী যে শাসকরা আসে তারা কিন্তু খুব বেশি একটা শক্তিশালী হয় না, যার ফলে তাদের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তো এটা হচ্ছে এর রাজনৈতিক কারণ। খলিফার পদ প্রায়শই বংশগতভাবে হতো, যা ইসলামের প্রাথমিক খলিফার সঙ্গে বৈপরীত্যপূর্ণ। প্রাথমিক খলিফার তো গণতান্ত্রিক ভাবে হইতো, কিন্তু এখানে আর গণতান্ত্রিক ভাবে হইতেছে না। বিদ্রোহ অভ্যুত্থান, শিয়াদের ও অন্যান্যদের বিরোধী গোষ্ঠীর বিদ্রোহ দেখা যায়, যেমন হুসাইন কারবালা আব্বাসীয় বিদ্রোহ ক্ষমতার অস্থিতিশীলতা তৈরি করছিল। তারপর দূর প্রশাসনের সমস্যা, বড় সাম্রাজ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, অর্থাৎ বড় বড় সাম্রাজ্যগুলো কেন্দ্রীয় সাম্রাজ্যের মধ্যে ছিল না। সামাজিক অর্থনৈতিক কারণ, সমাজে বঞ্চনা ও বৈষম্য বৃদ্ধি হয়, কর ব্যবস্থা, জিজিয়া, খারাজ ও অভিজাতদের অনিয়ম, সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, দরিদ্র ও মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতি অবিচার হয়। সামরিক ও প্রশাসনিক কারণ, সামরিক অসন্তোষ দেখা দেয়, সীমান্তের সেনারা ও প্রাদেশিক কমান্ডাররা কেন্দ্রীয় শাসনের সঙ্গে সন্তুষ্ট ছিলেন না। প্রদেশের যারা ছিল প্রশাসন ছিল তারা কি ছিল, একটা দুর্বল ছিল। তো আব্বাসীয় বিদ্রোহের সূচনা, আব্বাসী বংশের নেতা আবু আব্বাস এবং তার সমর্থকরা মক্কা ও খুরাসান থেকে বিদ্রোহ শুরু করেন। এই বিদ্রোহ ধর্মীয় ও রাজনৈতিক উভয় ভিত্তিতে সংঘটিত হয়, যার ফলে উমাইয়া বংশ কিন্তু মোটামুটি পতনের দিকে চলে যায়। তো প্রধান যুদ্ধ ছিল 745 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত বড় বড় যুদ্ধ হয়, বিশেষ করে 12 ও নিহাভান যুদ্ধ। আব্বাসী সৈন্যরা উমাইয়া সৈন্যদের পরাজিত করে ধীরে ধীরে ক্ষমতা দখল করে। উমাইয়া পরিবারের অবসান হয় 750 খ্রিস্টাব্দে। মরওয়া ও অন্যান্য উমাইয়া শাসক নিহত হন। দামাস্কাস থেকে আব্বাসী সেনারা রাজধানী দখল করে। শুধু কুর্দোবাই পালিয়ে যাওয়া উদাহরণ হিসেবে আব্দুল রহমান ইবনে মোয়া, ঠিক আছে, উমাইয়া রাজবংশের সদস্য, আল আন্দালুসে উমাইয়া শাসন চালিয়ে যান। অর্থাৎ
শেষ যে একজন সদস্য ছিল তিনি কিন্তু আন্দালুস অর্থাৎ স্পেনে পালিয়ে যায়, যার ফলে উমাইয়া খিলাফত একেবারে যে বেনিশ হয়ে যায় এরকম না। পরবর্তীতে তিনি আবার স্পেনে গিয়ে সেই উমাইয়া খিলাফত কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। সেটা আমরা পরবর্তীতে 6ষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব যে স্পেনে কিভাবে উমাইয়া খিলাফত তখন প্রতিষ্ঠা হয় বা স্পেনে কিভাবে তারা শাসন করত। তো এই পতনের ফলাফল ছিল, রাজনৈতিক ফলাফল ছিল উমাইয়া খিলাফতের শেষ এবং আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা হয় 755 খ্রিস্টাব্দ থেকে। ইসলামী সাম্রাজ্য ক্ষমতার কেন্দ্র বদলায়, দামাস্কাস থেকে বাগদাদ হয়। সামাজিক অর্থনৈতিক ফলাফল কেন্দ্র প্রাদেশিক শাসনের পুনর্বিন্যাস, সামাজিক বৈষম্য, কর ব্যবস্থা কিছুটা হ্রাস পায়, সাধারণ জনগণের অধিকারের প্রতি আব্বাসীরা কিছু মনোযোগ দেন। তারপর আব্বাসী শাসন ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় নতুন ধারা আনেন এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতিতে বড় ভালো ভূমিকা পালন করেন। তো উমাইয়া যুগে সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি কিছু প্রভাব আছে, যেমন শিশুদের কুরআন ও ইসলামী শিক্ষা দেওয়া হতো, মাদ্রাসা বা মসজিদ নির্মাণ হয়েছে, আরবি ভাষা শেখানো হইতো, লেখাপড়ার গুরুত্ব বৃদ্ধি পাইছে। প্রশাসনিক ও সিভিল শিক্ষা, শাসক গোষ্ঠী প্রশাসকের শিক্ষার প্রতি মনোযোগী ছিল। সরকারি নথি লেখা, হিসাব নিকাশ, ভাষা প্রশাসনিক কাজের জন্য শিক্ষিত ব্যক্তিদের প্রয়োজন ছিল। বিদেশি শিক্ষার প্রভাব, যেমন গণিত, জ্যামিতি, চিকিৎসা এগুলো সম্পর্কে তারা চর্চা করে। সাহিত্যের ক্ষেত্রে তারা আরবি চর্চা করে, প্রাচীন আরব কাব্য তারা গান চর্চা করে। ঠিক আছে, কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় বক্তৃতা, উপদেশমূলক লেখা প্রচলিত ছিল। তারপর হচ্ছে উমাইয়া কবি ও লেখক ছিল কিছু, যেমন আবু নুয়াস, হামসা, আলাস, জাজি বংশের কবিরা সাহিত্যকে সমৃদ্ধ করেন। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা দেখবা। এবং তারা হচ্ছে বিভিন্নভাবে সংস্কৃত চর্চা করতো, যেমন দামেস্কের গ্র্যান্ড মসজিদ নির্মাণ করে, রক মসজিদ নির্মাণ করে। চিত্রকলা ও কারুকার্যের জন্য তারা বিখ্যাত ছিল। বিশেষ করে তারা হচ্ছে ইরানের যে চিত্রকলাগুলো, ইরানের চিত্রকলা থেকে তারা কিন্তু ইনফ্লুয়েন্সড হয়। তারপর উমাইয়া শাসনের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল? কেন্দ্রীয় কর ব্যবস্থা ছিল, খারাজ, জমি কর যেটা কৃষক এবং জমির মালিকের উপর ধার্য ছিল, জিজিয়া অমুসলিমদের কর ছিল, এগুলো আমরা তো গত টপিকে দেখছি, গত চ্যাপ্টারে। তো বাণিজ্য এবং অর্থনীতিতে তারা ভারত, চীন, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য করত। উপকূলীয় নদী, পাড়ের শহর বাণিজ্যের হাব ছিল। সরকারি ব্যয় ছিল সেনাবাহিনী, প্রশাসন ও জনকল্যাণ কাজ করা, শাসক ও অভিজাতদের জীবনযাপন এবং প্রাসাদের নির্মাণের কাজে তারা ব্যয় করত। ঠিক আছে, সামাজিক অবস্থা কেমন ছিল? দেখো, সমাজে প্রধানত 3টি স্তর ছিল: শাসক ও অভিজাত মুসলিমরা, রাজনৈতিক ও অর্থনৈতিক শাসন অর্থাৎ অভিজাত মানে হচ্ছে আপার ক্লাস যারা শ্রেণী আছে তারা। তো তারা হচ্ছে কৃষক, শহরের শ্রমিক ও ব্যবসায়ী। অমুসলিমরা কর দিতে বাধ্য, কিছু ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা থাকতো। অভিজাতদের জীবনে ঐশ্বর্য, বিলাসিতা, সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ থাকতো। ঠিক আছে, এটাকে তুমি দেখে নিবা। এবং সামরিক প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? সীমান্ত অঞ্চলে সেনাবাহিনী, প্রয়োজনীয় সেনাবাহিনী ছিল, প্রদেশের গভর্নর এবং সেনাপতির হাতে শক্তি থাকলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল। প্রদেশের জনগণ প্রায়শই সেনা ও করের বোঝায় কষ্ট ভোগ করত। ওকে, উমাইয়া বংশের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম কি? মুয়াবিয়া। তার রাজধানী কুফা হতে কোথায় স্থানান্তর করে? দামেস্ক। হিমারিয়া বলা হয় কাদের? যারা শামসের পুত্রের অনুসারী তাদের হিমারিয়া বলা হয়। ইয়াজিদকে? ইয়াজিদ হচ্ছে মুয়াবিয়ার সৎ ভাই এবং ইসলামের প্রথম নৌ অধ্যক্ষ ছিলেন আব্দুল্লাহ বিন কায়েস। মুয়াবিয়ার সময় ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো? সাহিবুল বারিদ। মুয়াবিয়া কত বছর ক্ষমতায় ছিলেন? 19 বছর। আরব বিশ্বে কে সর্বপ্রথম সচিবালয় প্রতিষ্ঠা করেন? মুয়াবিয়া। কারবালা কোথায় অবস্থিত? ইরাকে। কারবালা নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দায়ী হচ্ছে ইয়াজিদ। ওকে, তো সুলতানি মুঘল আমলে ভারতে ফার্সি ভাষায় সরকারি কার্যক্রম চলতো, কিন্তু পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়। শাসন ক্ষেত্রে বিদেশে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করে। এরই প্রেক্ষিতে তারা ভারতে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে। অফিস আদালতে সবখানে ইংরেজির ভাষা চালু করা হয়। অর্থনীতির শিক্ষা, ব্যবসায় তারা ইংরেজি সংস্কৃতি চালু করে। তো উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিস্টাব্দে? যেটা তোমরা আছে স্লাইডে দেখে নিবা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু কেন আরবদের প্রথম রাজা বলা হয়? উদ্দীপকে খলিফা আব্দুল মালিকের কোন সংস্কারের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। এই যে খলিফা আব্দুল মালিকের কোন সংস্কার, এখানে দেখো এই যে শিক্ষা সংস্কৃতিতে কিন্তু একটা ভালো একটা প্রভাব ফেলছে, তো তোমরা হচ্ছে ওই অনুযায়ী লিখবা। উদ্দীপকের বর্ণিত পদক্ষেপ আব্দুল মালিকের আরবীয়করণ নীতির প্রতিচ্ছবি মূল্যায়ন করে। অর্থাৎ আমরা যে এই যে দেখতেছিলাম যে উমাইয়া খলিফার বা উমাইয়াদের আমলে, হ্যাঁ, উমাইয়া তোমার হচ্ছে খলিফাদের আমলে দেখো ফার্সি এবং যে তোমার গ্রিক ভাষা ছিল, এই গ্রিক ভাষা থেকে তারা কিন্তু আরবীয়করণ করে সবকিছুকে। ঠিক আছে, এবং শিক্ষা সংস্কৃতিতে সবকিছু একটা আরবি একটা প্রভাব তাদের মধ্যে কিন্তু পড়ে। তো এই যে প্রভাবগুলো মেইনলি পড়ে এই যে খলিফা আব্দুল মালিক যে আছে
ওনার সময়ে তো এই যে আব্দুল মালিকের সাথে এই যে ওনার কাজগুলোর সাথে পদক্ষেপগুলোর সাথে উপরোক্ত যে পদক্ষেপগুলো দেখো অর্থনীতি, শিক্ষা, ব্যবসায় এবং তারা সেখানে ইংরেজি শিখে, ভারতে এসে ইংরেজি শিখে ইংরেজদের আমলে, তার মানে এই যে একটা শিক্ষার একটা প্রভাব আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু মিল করে তোমরা সৃজনশীল গুলো অ্যান্সার করে দিবা। এগুলো অবশ্যই বাসায় তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের সাথে পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।